তেজস্ক্রিয় নারী ম্যাডাম কুরি। তেজস্ক্রিয় নারী ভাবছেন, এ আবার কি কথা? তা আবার হয় নাকি? নারীদের তেজ বেড়ে যাওয়ার কথা বলছি ভাবছেন? কতকটা হয়তো, তাও যে নারীর কথা বলবো তার তেজ তো অবশ্যই আর 5টা মানুষের তুলনায় আলাদা। পুরো বিশ্বই দেখেছে সেই তেজ। প্রথম বিশ্বযুদ্ধের কথা মনে আছে? মনে আছে সেই ভয়াবহতা যা দেখে স্তম্ভিত হয়ে গেছিল বিশ্ববাসী। প্রথম বিশ্বযুদ্ধের ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বহু মানুষ, সৈনিকরা আহত। আর তখন সেই সৈনিকদের সেবাতেই যুদ্ধ ময়দানে নামলেন এক কলঙ্কিনী নারী। একজন নারী, তাও আবার যুদ্ধের ময়দানে। ভাবছেন, যুদ্ধ তো পুরুষদের খেলা, নারী কি করছে সেখানে? না, সমস্ত পুরুষতন্ত্রের মজ্জা যখন মর্মাহত, শয্যাশায়ী তখন এক নারীর উদয় হলো ফ্রান্সে। সেই ফ্রান্সেই যুদ্ধে আহত সৈনিকদের সঠিক চিকিৎসার জন্য এক্সরে মেশিন নিয়ে যুদ্ধ ময়দানে ঘুরে বেড়াতে লাগলেন এই নারী। নিজের উদ্যোগে তৈরি করে ফেললেন 20টি ভ্রাম্যমাণ এক্সরে ভ্যান। আরও কিছু আপাতকালীন ঔষধপত্র ও ফার্স্ট এড সরঞ্জাম নিয়ে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধার্তদের সেবায়। অসুস্থতাকে তোয়াক্কা না করে আহত সৈনিকদের সুস্থ করে তোলাই হয়ে উঠল একমাত্র লক্ষ্য। ভাবতে পারছেন, এমন কোমল হৃদয়ের মানবী মানবতার ইতিহাসের পাতায় কতটা দাগ ফেলে গেছেন? ভাবছেন, কার কথা বলছি? কে সেই মেয়ে যাকে কেন্দ্র করে এত কথা? নাম মারিয়া স্কেলাদাউস্কা কুরি। চিনতে অসুবিধা হচ্ছে? আচ্ছা দাঁড়ান, সহজ করে দিচ্ছি। ভদ্রমহিলার নাম মাদাম কুরি বা মারি কুরি। কি কিছু মনে পড়ল? ছোটবেলায় ফিজিক্স বা কেমিস্ট্রি বইয়ের পাতায় শুনে থাকতেই পারেন এই নাম। খুব কম শব্দে বললে মারি একজন নোবেলজয়ী বিজ্ঞানী। একদম ঠিক ধরেছেন, ইনি হলেন মাদাম কুরি। 1867-র 7ই নভেম্বর পোল্যান্ডের ওয়ারেসে জন্মান মারি। 3 বোন আর এক ভাইয়ের মধ্যে সব থেকে বড়, দায়িত্বও বেশি। মা কাছের মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস, আর বাবা অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরি খুইয়ে আপাতত বেকার। তবে সংসারের দারিদ্রতা কি আর থামিয়ে রাখতে পারে বুদ্ধিমত্তাকে? পড়াশোনাতে তুখর প্রত্যেকেই। মারি তো আবার ক্লাসে ফার্স্ট। তবে সেই পড়াশোনাতেই বাদ সাধল একমাত্র রোজগেরে মায়ের মৃত্যু। পড়াশোনা বন্ধ বাড়ির বড় মেয়ের। তবে ছোট বোন ফ্রান্সে ডাক্তারি পড়তে যেতে চায়। সেই ইচ্ছে অপূর্ণ রাখবেন কি করে মারি? তাই ছোট বোনকে ডাক্তারি পড়ানোর জন্য এক বড়লোক বাড়িতে গভর্নেন্সের চাকরি নিলেন মারি। চাকরির টাকা দিয়েই বোনকে পড়তে পাঠালেন সুদূর ফ্রান্সে। ইচ্ছে বোন ডাক্তার হয়ে উপার্জন করে মারিকে আবার পড়াশোনা করাবেন। মারি কাজ করতেন অত্যন্ত প্রভাবশালী ও বড়লোক জোরাউস্কি পরিবারে। যদিও এই সময় নিজের পড়া থামিয়ে রাখেননি তিনি। সারাদিন চাকরি করে রাতে নিজের সমস্ত সময় ঢেলে দিতে লাগলেন নিজের পছন্দের 2 বিষয়, অঙ্ক আর ফিজিক্সে। এই চাকরি করাকালীন একদিন মারির পরিচয় হলো জোরাউস্কি পরিবারের বড় ছেলের সঙ্গে। তবে পারিবারিক অসাম্য হয়ে দাঁড়ালো প্রেমের পথে কাটা। তবুও প্রেমিকের মুখ চেয়ে 5 বছর অপেক্ষা করলেন মারি। শেষমেশ রণে ভঙ্গ দিলেন দুজনেই। তবে সেদিন যদি পারিবারিক বাধা পেরিয়ে মারির প্রেম জিতে যেত, তবে হয়তো ইতিহাসের গল্প অন্য খাতে বইত। হয়তো ইতিহাসের পাতাতে অস্তিত্বই থাকতো না মারির। হয়তো আজীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতেন এক ধনী প্রভাবশালী পরিবারের ছেলে স্ত্রী হিসেবে। তবে মারির জন্মই যেন অসাধ্য সাধনের জন্য, ইতিহাস হয়ে ওঠার জন্য। সেই ভাগ্য খণ্ডা বেঁকে। ফিরে আসি আমাদের গল্পে। মেয়ে ততদিনে ডাক্তার, বিয়ে করেছেন আরেক ধনী ডাক্তারকে। এবার নিজের পড়াশোনা সম্পূর্ণ করতে মারি গেলেন প্যারিসে। তবে বোনের বাড়িতে বেশি দিন থাকলেন না, গিয়ে উঠলেন কলেজের কাছেরই একখানা কামরার খুপড়িতে। গ্রীষ্ম হোক বা শীত, সে ঘরে টিকে থাকা এক বিশাল ব্যাপার। পড়াশোনা করতে করতে নিজের খরচ চালানোর জন্য ল্যাবরেটরিতে কাঁচের জার ধোয়া মোছার চাকরি নিলেন।
তবে চাকরি করে আর পড়াশোনার সময় কোথায়? তাই রান্নার বদলে দুবেলা সহজ খাবার, পাউরুটি আর ফল কিংবা চকোলেট। এই কষ্টের দিনগুলির কথা কোনোদিনও ভুলতে পারেননি মারি। তবে এই একাগ্র সাধনার ফলও হাতে নাতে পেলেন। ফিজিক্স ও ম্যাথমেটিক্স দুটো ডিগ্রিতেই প্রথম মারি। এরপর ফিরে যেতে পারতেন ওয়ারেসে, সেখানেই শিক্ষকতার চাকরি নিয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন। তবে বাদ সাধল বিশেষ একজন। চেনা এক অধ্যাপক মারির সঙ্গে পরিচয় করালেন আর এক অধ্যাপকের। বয়স 35, ঘোর প্রতিষ্ঠান বিরোধী, যাবতীয় পড়াশোনা করেছেন বাড়িতেই। এমনকি পিএইচডি ডিগ্রিখানাও অদরকারি ভেবে তার পেছনে ছোটেননি, নিজের গবেষণা নিয়েই থাকেন। চাপের প্রভাবে ক্রিস্টালের তড়িৎ উৎপাদন এবং চুম্বকত্বের ওপর উষ্ণতার প্রভাব, এই নিয়েই আপাতত মেতে রয়েছেন তিনি। ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং পিয়ের কুরি। প্রথম দর্শনেই পিয়েরের এই ব্যতিক্রমে চিন্তাভাবনা মন জয় করল মারির। মারি তখন 26-এর যুবতী, আর পিয়ের 35। উত্তাল প্রেমে ভেসে গেলেন দুজনে। 1895 জুলাইয়ে বিয়েও সেরে ফেললেন। পিয়েরের ব্যতিক্রমী চিন্তাভাবনায় মন কেড়েছিল মারি, তাই নবদম্পতির মধুচন্দ্রিমাও কিন্তু একদম অন্যরকম। যৌতুকের টাকা দিয়ে দুজনে দুটি সাইকেল কিনে বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণে। বিয়ের 2 বছর পরে কোল আলো করে এলো প্রথম মেয়ে আইরিন। বড় হয়ে এই আইরিনও কিন্তু মা বাবার মতোই নাম লেখাবেন নোবেল জয়ীদের খাতায়। তবে সংসার, বাচ্চা এসবের থেকেও বেশি ল্যাবরেটরিতেই সময় কাটাতেন কুরি দম্পতি। অতঃপর মেয়ে মানুষ হয়ে বাচ্চাদের বদলে ল্যাবরেটরিতে সময় কাটানোর জন্য কটাক্ষের শিকার মারি। সেই যুগ যেন আসলে ফিজিক্সের যুগ। নতুন নতুন আবিষ্কার, গবেষণার জেরে আমূল পরিবর্তন আসছে পৃথিবীতে। চমকে উঠছে মানুষজন। জার্মান বিজ্ঞানী রন্তজেন আবিষ্কার করেছেন এক অদ্ভুত অচেনা আলো। সেই আলো নাকি সমস্ত কিছু ভেদ করে যায়। মেয়েরা ভয় পেলেন, এই আলো যে জামাকাপড় কিছুই মানে না। এই অজানা আলোর নাম এক্স রে। ওদিকে এই আবিষ্কারের কয়েক মাস পরে ফরাসি বিজ্ঞানী বিকারেল খোঁজ পেলেন এক ইউরেনিয়াম মৌল আভা। এই মৌল নাকি আলো ছড়ায়, কারণ কেউ জানে না। বিজ্ঞানী মহলে চূড়ান্ত হইচই। আলো এনার্জি, তবে এই এনার্জি যে কেবলই খরচ, এর জমা কই? এই অজানা মৌল আভা নজর কাড়ল মারির। রহস্যভেদ করতে আসরে নামলেন মারি ও পিয়ের। ইউরেনিয়ামের এই আলো বিকিরণের ঘটনাকে রেডিও অ্যাক্টিভিটি বলে নামকরণ করলেন দুজনে। মারি আবিষ্কার করলেন এই আলো বিচ্ছুরণের ঘটনা আসলে মৌলের ভেতরের পরমাণুর কর্মকাণ্ড। এরপরই দুজনের প্রশ্ন, শুধুই কি ইউরেনিয়াম, নাকি আরও এরকম মৌল রয়েছে যারা আলো ছড়ায়? সেই মৌল খুঁজে পেতে লাগাতার পরিশ্রম করলেন মারি ও পিয়ের। খুঁজে পেলেন পিচ ব্লেন্ডি। দেখা গেল পিচ ব্লেন্ডির রেডিও অ্যাক্টিভিটি ইউরেনিয়ামের থেকে অনেক বেশি। পিচ ব্লেন্ডিতে লুকিয়ে থাকা মৌল খুঁজতে গবেষণা শুরু করলেন মারি। শেষ পর্যন্ত খুঁজে পেলেন সেই মৌল। মারি নিজের দেশকে সম্মান জানিয়ে মৌলটির নাম দিলেন পোলোনিয়াম। এই গবেষণার ঠিক কয়েক মাস পরে খোঁজ পেলেন এরকমই আরেক মৌলের, নাম দিলেন রেডিয়াম। আর এই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার ও তার ব্যাখ্যার জন্য 1903 সালে ফিজিক্সে নোবেল বিজয়ের তালিকায় নাম উঠল 3 জনের, বেকারেল, মারি এবং পিয়ের। তবে একজন মহিলার এত বড় সাফল্য কি এত সহজেই হজম করে ফেলতে পারবে পুরুষ প্রধান বিজ্ঞানী মহল? মহিলা হবে অন্তঃপুরবাসিনী। সে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে গবেষণা ক্ষেত্রে এত বড় সাফল্য এনেছে, তা যেন সহজে হজম হলো না কারোরই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নোবেল কমিটির প্রেসিডেন্ট বক্তব্য পেশ করার সময় মারির পরিচয় দিলেন শুধুই পিয়েরের সাহায্যকারিণী হিসেবে, যেন মারির নিজস্ব কোনো অবদান নেই এই বিশাল আবিষ্কারে। ইউরেনিয়াম সহ বিভিন্ন মৌল আবিষ্কার করলেও তাদের তেজস্ক্রিয়তার বিষ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন দুজনেই। নিজের বুক পকেটে করে রেডিয়াম নিয়ে ঘুরতেন পিয়ের।
ঘুমোতে যাওয়ার সময় এক টুকরো রেডিয়াম নিয়ে ঘুমোতে যেতেন মারি, যাতে অন্ধকারেও আলোময় হয়ে থাকে ঘর। আর এই বিষ যে কখন তাদের শরীরেও থাবা বসালো টের পেলেন না দুজনেই। শরীর ভরে ঘা আর হাড়ের ব্যথায় কাবু হলেন মারি আর পিয়ের। আর একদিন এই ব্যথার কারণেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন পিয়ের। সব থেকে কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর মারি। এরপর নিজের সমস্ত সময় ও মনোযোগ ঢেলে দিলেন গবেষণায়। সাল 1911। ঠিক 8 বছরের মাথায় ফের একবার নোবেল বিজয়ের জন্য মনোনীত হলেন মারি। তবে এবার রসায়ন বিভাগে। এবার পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য মনোনীত হয়েছেন। কিন্তু এবার মারির এই নোবেল জয় বাদ সাধল মারির নতুন প্রেম। আজ্ঞে, ঠিকই শুনেছেন, ফের প্রেমে পড়েছিলেন মারি। গত স্বামী পিয়েরের প্রিয় ফরাসি ছাত্র পল লজভ্যাঁ মারির নতুন প্রেমিক। মারির থেকে বয়সে বছর 5 ছোট, বিবাহিত ও 4 সন্তানের বাবা। তবে বিবাহিত জীবনে চূড়ান্ত অসুখী। ধনী স্ত্রীর ঔদ্ধত্য ও কটু কথায় জর্জরিত জীবন। বরং গবেষণা করতে করতে মারির তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও স্বভাবে যেন শান্তি খুঁজে পেলেন লজভ্যাঁ। মারিও ফের খুঁজে পেলেন একজন সঙ্গী। দুরন্ত প্রেমে ভেসে গিয়ে প্যারিসে একান্ত সময় কাটানোর জন্য ভাড়া করে ফেললেন একটি অ্যাপার্টমেন্টও। তবে এই ঘটনা কিছুদিনের মধ্যেই টের পেয়ে যান লজভ্যাঁর স্ত্রী। শোনা যায় মারিকে প্রকাশ্য রাস্তায় শাসিয়েছিলেন তিনি। এরপর গোপনে লাভ লেটার চালাচালি করতে শুরু করলেন মারি ও লজভ্যাঁ। তবে সেখানেও বিধিবাম, ধরা পড়লেন লজভ্যাঁর স্ত্রীর হাতে। লজভ্যাঁর স্ত্রী ডিভোর্সের মামলা ঠোকার পাশাপাশি চিঠিগুলি তুলে দেন মিডিয়ার হাতে। এরপরেই পরকীয়ার খবরে সরগরম বাজার। কাঠগড়ায় উঠল মারির চরিত্র। একজন মহিলার ঘর ভাঙার অভিযোগে প্রতিদিন ট্যাবলয়েডে রসালো কাহিনী ছাপা হতে শুরু করলো মারির বিরুদ্ধে। চরিত্রহীন বিধবা, দুশ্চরিত্র বিদেশিনী, এসব নামে মারিকে লেখালেখি হলো কাগজে। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে নিজের সম্মান বাঁচাতে লজভ্যাঁ মারিকে একা ফেলে বেছে নিলেন স্ত্রী ও সন্তানদের। যত অপমান হেনস্থা জুটল মারির কপালেই। এহেন দুশ্চরিত্রা কলঙ্কিনী নারীকে নিয়ে দুশ্চিন্তায় পড়লেন নোবেল কমিটির সদস্যরা। স্টকহোম থেকে মারির কাছে চিঠি গেল। মারি যেন তার নোবেল নিতে স্টকহোমে না আসেন। ভাবখানা এমন যেন সাফল্যের থেকে ব্যক্তিজীবন বেশি গুরুত্বপূর্ণ। তবে মারি নিজের জায়গায় আজীবন অচল থেকেছেন। স্পষ্ট ভাষায় প্রতি উত্তরে লিখলেন, প্রাইজ দেওয়া হচ্ছে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারককে। গবেষণা ও ব্যক্তি জীবন এক নয়। নিজের দ্বিতীয় নোবেল নিতে গেলেন স্টকহোমে। দৃপ্ত কণ্ঠে বক্তৃতাও দিলেন। তবে লজভ্যাঁর সঙ্গে প্রেমের কারণে যে কালি সমাজ মারির গায়ে লেপে দিয়েছিল তা সহজে মোছেনি। এমনকি তার আবিষ্কার, 2টি নোবেল জয়ও যেন এই রসালো মুখরোচক গল্পের সামনে তুচ্ছ হয়ে পড়ল। তবে এসবকে কোনোদিনই খুব একটা বেশি তোয়াক্কা দেননি মারি। গবেষণাতেই নিজের সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। তবে মারির এই কলঙ্কের দাগ যেন এক নিমেষে মুছে গেল কয়েক বছর পর। প্রথম বিশ্বযুদ্ধে আহত ফরাসি সেনাদের চিকিৎসার জন্য নিজের অসুস্থ শরীর নিয়েও ঝাঁপিয়ে পড়লেন মারি। নিজের উদ্যোগে 18খানা এক্সট্রা ভ্যান নিয়ে যুদ্ধক্ষেত্রে ছুটে বেড়ালেন মারি। নিজের এই কর্মকাণ্ডের জেরেই ফের একবার মৃত্যুর আগে সেলিব্রিটি হয়ে উঠলেন মারি। তবে শেষ পর্যন্ত তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার দাম দিতে হলো মারিকেও। মারা গেলেন লিউকেমিয়ায়। এমনকি মারির শরীরে এত পরিমাণে রেডিও অ্যাক্টিভ মৌল প্রবেশ করেছিল যে সীসা দিয়ে তৈরি কফিনে করে মারির শেষকৃত্য সম্পন্ন করা হয়। পুরী দম্পতির গবেষণার জন্য ব্যবহৃত ল্যাবরেটরি নোটবুক আজও তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। এখন ওগুলি নিয়ে কেউ গবেষণা করতে চাইলে প্রথমেই তাকে মুচলেখা দিতে হয়। সহজে নাগাল মেলে না ওই বস্তুর। তবে সব কিছুকে ছাপিয়ে যায় যেন মারির নিজস্ব তেজস্ক্রিয়তা, অসাধ্য সাধনের ক্ষমতা ও বুদ্ধিমত্তা। কেমন লাগলো মারি কুরির এই অসাধারণ জীবনের গল্প? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এই গল্প। এছাড়াও আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট।
এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।